সেদিন বৃষ্টি ছিল একটু বেশিই নির্মম। কাঁচা রাস্তায় কাদার রাজত্ব ছিল, আর মাঠের ধারের নালাগুলো গর্জন করতে করতে বয়ে চলছিল। ১৮-১৯ বছরের অর্জুন গরু নিয়ে মাঠ থেকে ফিরছিল। তার পায়ে কাদা লেগেছিল, কুর্তা ভিজে শরীরের সাথে লেপ্টে গিয়েছিল, কিন্তু মুখে ছিল সেই সাধারণ প্রশান্তি যা কঠোর পরিশ্রমের পর আসে। গ্রামের পাশের পাকা রাস্তায় হঠাৎ সে মানুষের চিৎকার শুনতে পেল। সেখানে একটি ঝকঝকে গাড়ি রাস্তা থেকে পিছলে গর্তে গিয়ে পড়েছিল। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল আর ভেতরে দ্রুত জল ঢুকছিল। আশেপাশের মানুষ শুধু দূর থেকে দেখছিল। কেউ বুঝতে পারছিল না কি করবে। অর্জুন কোনো চিন্তা না করেই গরুর দড়ি পাশের গাছে বাঁধল এবং কাদা চিরে গাড়ির দিকে দৌড়াল। গাড়ির ভেতরে একটি মেয়ে আটকে ছিল। তার বয়স অর্জুনের চেয়ে বেশি মনে হচ্ছিল না। মুখে রক্তের হালকা রেখা, চোখে আতঙ্ক, আর হাত দুটো দরজা খোলার ব্যর্থ চেষ্টায় কাঁপছিল। জল সিট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অর্জুন পাথর তুলে কাঁচ ভাঙল। কাঁচের টুকরো তার হাতের তালুতে ঢুকে গেল, কিন্তু সে তোয়াক্কা করল না। সে মেয়েটির হাত ধরল। সেই হাত ছিল খুব নরম, যেন সে কোনোদিন মাঠের মাটি ছোঁয়নি। ভয় পাবেন না, সে শুধু এটুকু বলল, আর পুরো শক্তি দিয়ে তাকে বাইরে টেনে আনল। দুজনেই কাদায় পড়ে গেল। কিছু মুহূর্ত পরেই গাড়ির সামনের অংশ জলের নিচে আরও তলিয়ে গেল। মানুষজন এখন দৌড়ে এলো। কেউ মেয়েটিকে শাল জড়িয়ে দিল, কেউ অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করল। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে থাকল। তার হাতের তালু থেকে রক্ত ঝরছিল। কিছুক্ষণের মধ্যে একটি বড় গাড়ি সেখানে এসে থামল। সেখান থেকে স্যুটবুট পরা কিছু লোক নামল। তাদের মুখে উদ্বেগ স্পষ্ট ছিল। তারা মেয়েটিকে দেখল এবং প্রায় ভেঙে পড়ে বলল, রিয়া, রিয়া। এটাই ছিল তার নাম, শহরের সবথেকে বড় শিল্পপতির একমাত্র মেয়ে। অর্জুন তখন জানতে পারল সে কার প্রাণ বাঁচিয়েছে। গ্রামে সেই পরিবারের নাম কোনো গল্পের মতো নেওয়া হতো। কোটি কোটি টাকার ব্যবসা, শহরে উঁচু ইমারত, খবরের কাগজে ছবি, আর আজ সেই পরিবার তার চোখের সামনে ছিল। রিয়া জ্ঞান ফিরতেই প্রথমে অর্জুনের দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতা ছিল, কিন্তু অন্য কিছুও ছিল, একটি অদ্ভুত কৌতূহল। যেন সে প্রথমবার এমন কোনো মানুষকে দেখছে যে কোনো হিসেব না করেই সাহায্য করে। অর্জুন নজর নিচু করে নিল। সে হঠাৎ নিজের ভেজা কুর্তা, ছেঁড়া চটি আর মাটি মাখা হাতের কথা অনুভব করল। সে ভিড় থেকে সরে চুপচাপ চলে যেতে লাগল। দাঁড়াও! পেছন থেকে আওয়াজ এলো। তিনি ছিলেন রিয়ার বাবা। তিনি অর্জুনের কাঁধ ধরলেন। বাবা, তুমি আমাদের পৃথিবী বাঁচিয়েছ। আমরা তোমার ঋণ কিভাবে শোধ করব? অর্জুন সহজ জবাব দিল, আমি কোনো সওদা করিনি সাহেব, শুধু ইনসানিয়াত অর্থাৎ মনুষ্যত্ব পালন করেছি। তার কথায় কোনো কৃত্রিমতা ছিল না, শুধু সত্য ছিল। রিয়া স্ট্রেচারে শুয়েছিল, কিন্তু তার দৃষ্টি অর্জুনের ওপরই আটকে ছিল। হয়তো সেও বুঝতে পারছিল যে এই কাহিনী শুধু একটি দুর্ঘটনার নয়, দুটি সম্পূর্ণ আলাদা জগৎ আজ একে অপরের মুখোমুখি হয়েছিল। একটি মাটির সুগন্ধে ভরা, অন্যটি টাকার জৌলুসে। বৃষ্টি ধীরে ধীরে থামছিল, কিন্তু যা হতে চলেছিল তা সত্যিই কেউ ভাবেনি। হাসপাতালটি ছিল শহরের সবথেকে বড়। কাচের উঁচু বিল্ডিং, চকচকে মেঝে, প্রতি কোণে মশিনের শব্দ। অর্জুন ভেতরে ঢোকা মাত্রই তার মনে হলো যেন সে অন্য কোনো জগতে চলে এসেছে। তার পায়ে তখনও শুকনো কাদা লেগেছিল, আর হাতের তালুতে একটি ঢিলে ঢালা ব্যান্ডেজ বাঁধা ছিল, যা পথে কোনো এক কম্পাউন্ডার তাড়াহুড়ো করে বেঁধে দিয়েছিল। রিয়াকে সরাসরি আইসিইউতে নিয়ে যাওয়া হলো। ডাক্তারদের টিম সাথে সাথে কাজে লেগে গেল। বাইরে ওয়েটিং রুমে রিয়ার বাবার বিশাল মেহেরা অস্থিরভাবে পায়চারা করছিলেন। তার ফোন অনবরত বাজছিল। মিডিয়া, বিজনেস পার্টনার, আত্মীয় স্বজন সবাই খবর পেয়ে গিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে তার মুখে শুধু একজন বাবার চিন্তা ছিল, কোনো শিল্পপতির দম্ভ নয়। অর্জুন দরজার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না যে থাকবে না চলে যাবে। গ্রামে তো কারো সাহায্য করে মানুষ বাড়ি ফিরে আসে, এখানে সবকিছু আলাদা ছিল। তখনই একজন নার্স তার কাছে এলেন এবং বললেন, আপনার হাতে সেলাই লাগবে, ভেতরে চলুন। সে দ্বিধায় বলল, আগে মেয়েটি ঠিক আছে তো? নার্স হালকা হেসে বললেন, আপনি যদি আরও ৫-১০ মিনিট দেরি করতেন তবে হয়তো অবস্থা খারাপ হয়ে যেত। আপনি সঠিক সময়ে বাইরে বের করেছেন। এটি শুনে অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে প্রথমবার অনুভব করল যে সে সত্যি বড় দায়িত্ব পালন করেছে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। এখন বিপদমুক্ত, তিনি মেহেরা সাহেবকে বললেন। মেহেরা সাহেব যেন ভেঙে পড়া থেকে বাঁচলেন। তার চোখ ভরে এলো। ঠিক সেই সময় তার নজর অর্জুনের ওপর পড়ল। তিনি তাকে কাছে ডাকলেন। তুমি গ্রাম থেকে এসেছ? জি, অর্জুন মাথা নিচু করে জবাব দিল। নাম অর্জুন। কিছুক্ষণের জন্য দুজনের মধ্যে নীরবতা ছিল। মেহেরা সাহেব তার ব্যান্ডেজ বাঁধা হাতের তালু দেখলেন। তোমারও চোট লেগেছে? অর্জুন হালকা হাসল। এমন চোট মাঠে রোজ লাগে সাহেব। তার এই সহজ জবাবে পরিবেশ বদলে গেল।
মেহেরা সাহেব চেয়ারের দিকে ইশারা করলেন, বসো। কিন্তু অর্জুন দাঁড়িয়েই থাকল। তার বসতে অস্বস্তি হচ্ছিল, যেন সেই জায়গার অংশ নয়। আশেপাশে বসা মানুষজন তাকে খুঁটিয়ে দেখছিল। কারো চোখে কৌতূহল ছিল, কারো চোখে দূরত্ব। কিছুক্ষণ পর রিয়াকে কেবিনে শিফট করা হলো। জ্ঞান ফিরতেই সে প্রথমে জিজ্ঞেস করল, সেই ছেলেটি? মেহেরা সাহেব অর্জুনকে ভেতরে ডাকলেন। ঘরে ওষুধের হালকা গন্ধ ছিল। রিয়ার কপালে ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু চোখে সেই একই উজ্জ্বলতা ছিল। সে ধীরে ধীরে বলল, থ্যাংক ইউ। অর্জুন ইংরেজি বুঝতে পারল, কিন্তু সে জবাব দিল হিন্দিতে, আপনি ঠিক আছেন, এটাই যথেষ্ট। রিয়া মনোযোগ দিয়ে তাকে দেখল। তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, কোনো লোভ ছিল না। সে শুধু একটি সহজ সরল ছেলে ছিল, যার পৃথিবী মাঠ আর ঋতুকে ঘিরে আবর্তিত হতো। মেহেরা সাহেব গম্ভীর স্বরে বললেন, অর্জুন, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ। আমি তোমার কাছে ঋণী। যা চাও চেয়ে নাও, টাকা, জমি, চাকরি, যে কোনো কিছু। ঘরে থাকা সবার নজর অর্জুনের ওপর গিয়ে থামল। এটি সেই মুহূর্ত যেখানে প্রায়ই গল্প মোড় নেয়। অর্জুন কয়েক সেকেন্ড ভাবল। তার মনে নিজের বাড়ির ভাঙা ছাদ, বাবার পুরনো অসুস্থতা আর ছোট ভাইয়ের পড়াশোনার ছবি নিশ্চয়ই এসেছিল। কিন্তু সে ধীরে ধীরে বলল, সাহেব, আমি সাহায্য এই জন্যে করিনি যে বদলে কিছু পাব। যদি সত্যি কিছু করতে হয়, তবে আমাদের গ্রামের রাস্তাটি ঠিক করিয়ে দিন। প্রতি বর্ষায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যায়। ঘরে আবার নীরবতা নেমে এলো। রিয়া তার বাবার দিকে তাকাল। তার মুখে গর্ব ছিল। হয়তো প্রথমবার সে এমন কোনো মানুষকে দেখছে যে নিজের প্রয়োজনের আগে অন্যদের কথা ভাবে। আর সেই মুহূর্তে দুই জগতের মাঝখানের দূরত্ব কিছুটা কমে গেল। অর্জুনের কথা শুনে ঘরে যে নীরবতা নেমেছিল, তা শুধু অবাক হওয়ার ছিল না, সেটি যেন কারো ভেতরে কিছু পরিবর্তনের শুরু ছিল। মেহেরা সাহেব অনেক মানুষকে সাহায্য করতে দেখেছেন, অনেককে পুরস্কার নিতেও দেখেছেন, কিন্তু এইভাবে নিজের প্রয়োজনের আগে পুরো গ্রামের নাম নেওয়া, এটি তার জন্য নতুন ছিল। তোমার গ্রামের রাস্তা? তিনি ধীরে ধীরে পুনরাবৃত্তি করলেন। জি, অর্জুন সহজ স্বরে বলল। প্রতি বছর বৃষ্টিতে রাস্তা কেটে যায়, স্কুলে যাওয়া বাচ্চারা পড়ে যায়, অ্যাম্বুলেন্স আটকে যায়। আজ যদি আপনার গাড়ি ওখানে না পিছলাত, তবে হয়তো অন্য কেউ পিছলে যেত। রিয়া বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখ অর্জুনের উপর থেকে সরছিল না। তার মনে হল প্রথমবার কেউ তাকে তার নাম বা তার বাবার পরিচয় নয়, শুধু একটি মানুষের মতো দেখছে। মেহরা সাহেব সাথে সাথে তার ম্যানেজারকে ডাকলেন। গ্রামের নাম নোট করো, কালই টিম পাঠাও, রাস্তা পাকা হতে হবে, ঠিকঠাক ড্রেনেজ সিস্টেমের সাথে। ম্যানেজার মাথা নাড়ল, কিন্তু তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি তার কাছে শুধু একটি প্রজেক্ট। অর্জুনের জন্য সেটি ছিল পুরো পৃথিবী। কিছুক্ষণ পর অর্জুন যাওয়ার জন্য ঘুরল। হাসপাতালের এই জৌলুসে তার অদ্ভুত দমবন্ধ লাগছিল। যেতে যেতে রিয়া তাকে থামাল। তুমি কাল আসবে? অর্জুন থমকে দাঁড়াল। কেন? এমনি দেখা করতে, সে হালকা হাসির সাথে বলল। অর্জুন কোনো কথা দিল না, শুধু মাথা নেড়ে চলে গেল। গ্রাম ফেরার পথে তার মোটরবাইকের শব্দ রাতের নিস্তব্ধতায় স্পষ্ট শোনা যাচ্ছিল। বাড়ি পৌঁছতেই মা দরজা খুললেন। তার জামা কাপড় আর ব্যান্ডেজ বাঁধা হাত দেখে মা ঘাবড়ে গেলেন। কি হয়েছে? অর্জুন পুরো কথা জানাল। বাবা চারপাইতে বসে শুনছিলেন। যখন সে রাস্তার কথা বলল, তখন বাবার চোখে গর্বের উজ্জ্বলতা ফুটে উঠল। তুই ঠিক করেছিস, তিনি শুধু এইটুকু বললেন। পরদিন গ্রামে চাঞ্চল্য ছিল। শহর থেকে বড় বড় গাড়ি এলো, ইঞ্জিনিয়ার, সার্ভে করার লোক, মানচিত্র। মানুষের বিশ্বাস হচ্ছিল না যে বছরের পর বছর আটকে থাকা রাস্তা এখন সত্যিই তৈরি হতে চলেছে। অন্যদিকে শহরে রিয়া অস্থির ছিল। তার বারবার সেই দৃশ্যটি মনে পড়ছিল। কাদায় দাঁড়িয়ে থাকা একটি ছেলে যে দ্বিধা ছাড়াই তার জন্য কাঁচ ভাঙছিল। সে এমন এক জগতে বড় হয়েছিল যেখানে প্রতিটি কাজের পেছনে কোনো সওদা লুকিয়ে থাকত। এখানে প্রথমবার সে শর্তহীন সাহায্য পেয়েছিল। সে বাবাকে বলল, আমি গ্রামটি দেখতে চাই। মেহরা সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? কারণ যে আমার প্রাণ বাঁচিয়েছে তার দুনিয়াটা কেমন তা জানতে চাই। কিছুদিন পর যখন রাস্তার কাজ শুরু হলো, রিয়া তার বাবার সাথে গ্রামে পৌঁছল। এবার সেই কাঁচা রাস্তাটি মেশিনে ঠাসা ছিল। বাচ্চারা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল। অর্জুন মাঠে ছিল যখন সে বড় গাড়ি আসতে দেখল। সে বুঝতে পারল শহর আবার তার দরজায় এসেছে। রিয়া গাড়ি থেকে নামল। এবার সে দামি পোশাকের বদলে সাধারণ সালোয়ার কামিজ পরেছিল। সে কাদা থেকে বাঁচার চেষ্টা করছিল না। দুজনে কিছু মুহূর্ত মুখোমুখি দাঁড়িয়ে থাকল।
কথা কম ছিল, কিন্তু সেই নীরবতায় একটি নতুন সম্পর্ক আকার নিচ্ছিল। উপকারের নয়, সমতার। গ্রামের মানুষ কানাঘুষা করছিল। কেউ বলছিল, দেখো, শহরের মেয়েটি আবার এসেছে। কেউ হাসছিল। অর্জুন হালকা হাসির সাথে জিজ্ঞেস করল, এখন আর ভয় লাগে না গ্রামের রাস্তা দিয়ে? রিয়া জবাব দিল, এখন আর না, কারণ এখানে কেউ একজন আছে যে সামলে নেয়। তার কথায় হালকা দুষ্টুমি ছিল, কিন্তু সত্যও ছিল। দুই জগৎ এখন শুধু মুখোমুখি হয়নি, ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করেছিল, এবং হয়তো আসল কাহিনী এখন শুরু হতে যাচ্ছিল। ধীরে ধীরে দুজনের দেখা হওয়া বাড়তে লাগল। রিয়া কোনোদিন স্কুলে চলে যেত, বাচ্চাদের সাথে কথা বলতো, কোনোদিন অর্জুনের মায়ের সাথে রান্নাঘরে বসে যেত। গ্রামের মহিলারা প্রথমে দ্বিধাবোধ করত, তারপর সহজ হতে শুরু করল। তাদের আশ্চর্য লাগত যে শহরের ধনী মেয়ে বিনা সংকোচে উনুন পাড়ে বসতে পারে। কিন্তু প্রতিটা গল্প এত সহজ হয় না। শহরে খবর ছড়িয়ে পড়ল। মিডিয়া জানতে পারল যে মেহরা সাহেবের মেয়ে প্রায়ই এক কৃষক ছেলের সাথে দেখা করতে গ্রামে যায়। কিছু খবরের কাগজ একে ইমোশনাল কানেকশন নাম দিল, কিছু একে পাবলিসিটি স্টান্ট বলল। মেহরা সাহেবের কাছে ফোন আসতে লাগল। বিজনেস পার্টনাররা ইশারায় পরামর্শ দিতে লাগলেন, ইমেজের দিকে খেয়াল রাখুন। এক সন্ধ্যায় তিনি রিয়াকে ডাকলেন। তোমাকে বুঝতে হবে, আমাদের একটি পরিচয় আছে, তিনি গম্ভীর স্বরে বললেন। রিয়া শান্ত থেকে জবাব দিল, পরিচয় মানুষ দিয়ে তৈরি হয় বাবা। অর্জুন যদি সেদিন ওখানে না থাকত, তবে আজ আমরা এই কথাটিও বলতাম না। মেহরা সাহেব চুপ হয়ে গেলেন। তিনি মেয়ের চোখে সেই একই জেদ দেখছিলেন যা কোনোদিন নিজের মধ্যে ছিল। অন্যদিকে অর্জুনও পরিবর্তন অনুভব করছিল। গ্রামের কিছু মানুষ টিপ্পনি কাটতে লাগল, এখন তো বড় ঘরের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এই কথাগুলো তার গায়ে লাগত। সে চাইত না তার সরলতা নিয়ে প্রশ্ন উঠুক বা তার নিয়ত নিয়ে সন্দেহ করা হোক। একদিন সে রিয়াকে পরিষ্কার বলল, তোমার এখানে আসার আগে ভেবে দেখা উচিত, লোক কথা বানায়। রিয়া সরাসরি তার চোখের দিকে তাকাল। তোমার কি মনে হয়? অর্জুন কয়েক মুহূর্ত ভাবল, আমার মনে হয় তোমার মন পরিষ্কার, শুধু পৃথিবীটা অতটা পরিষ্কার নয়। সেই জবাবে দূরত্বও ছিল, আবার পরোয়াও ছিল। সন্ধ্যা নামছিল। নতুন তৈরি হওয়া রাস্তায় প্রথমবার রোলার চলল। ধুলো উড়ে আকাশে মিশে গেল। গ্রামের মানুষ তালি বাজাতে লাগল। রিয়া সেই রাস্তাটি দেখল এবং ধীরে ধীরে বলল, হয়তো কিছু রাস্তা এমন হয় যা শুধু মাটি নয়, চিন্তাধারাও বদলে দেয়। অর্জুন তার দিকে তাকাল। সে অনুভব করল, এবার এই কাহিনী শুধু একটি দুর্ঘটনার রইল না, এটি দুই জীবনের মাঝে একটি সেতু তৈরির গল্প হয়ে দাঁড়িয়েছে, এবং সেতু যত মজবুত হয় ততটাই পরীক্ষাও নেয়। গ্রামে এখন রাস্তা প্রায় তৈরি হয়ে গিয়েছিল। বৃষ্টি এলেও জল ধারের নালা দিয়ে বয়ে যেত। কাদা আগের মতো ভয়ঙ্কর রইল না। মানুষ অর্জুনের প্রশংসা করত, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা বাড়তে শুরু করেছিল। সে বুঝতে পারছিল যে কথা এখন আর শুধু রাস্তা বা উপকারের মধ্যে সীমাবদ্ধ নেই। শহরে পরিস্থিতি কিছুটা আলাদা ছিল। কিছু বিজনেস ম্যাগাজিনে রিয়ার ছবি ছাপা হলো। গ্রামের উন্নয়নে আগ্রহী তরুণ উদ্যোক্তা। এটি পড়ে রিয়ার রাগ হল। তার মনে হল তার প্রতিটা আবেগকে কোনো রণকৌশল হিসেবে দেখা হচ্ছে। একদিন মেহরা সাহেব পরিষ্কার ভাষায় বললেন, রিয়া, আমি অর্জুনকে শ্রদ্ধা করি, কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমার জগৎ আলাদা। তোমার বিয়ে, তোমার ভবিষ্যৎ, সব কিছু ভেবেচিন্তে ঠিক করা হয়। রিয়া নিচু কিন্তু দৃঢ় স্বরে জিজ্ঞেস করল, আর আমার মন, সেটা কোন লিস্টে আসে বাবা? এই প্রশ্নটি হাওয়ায় ঝুলে রইল। অন্যদিকে অর্জুন নিজেকে কিছুটা গুটিয়ে নিতে শুরু করল। সে মাঠে বেশি সময় কাটাতে লাগল। দেখা হলে খুব লৌকিক আচরণ করত। তার ভয় ছিল পাছে লোকে এটা না ভাবে যে সে রিয়ার কাছাকাছি এসে কিছু হাসিল করতে চায়। তার বাবা এক সন্ধ্যায় জিজ্ঞেস করলেন, তুই ওর থেকে দূরে পালাচ্ছিস কেন? অর্জুন সত্যি কথা বলল, বাবা, আমি চাই না কেউ এটা ভাবুক যে আমি ওর টাকার পেছনে আছি। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। মানুষের নিয়ত পরিষ্কার থাকলে দুনিয়ার চিন্তা করে পালানোর দরকার নেই, কিন্তু সিদ্ধান্ত ভেবে চিনতে নিস। কিছুদিন পর রিয়া গ্রামে এলো তো অর্জুন আগের মতো ছিল না। রিয়া দূরত্ব অনুভব করল। কিছু কি বদলে গেছে? সে সরাসরি জিজ্ঞেস করল। অর্জুন নজর সরিয়ে নিল। আমাদের দুজনের জায়গা আলাদা, তুমি শহরের, বড় স্বপ্নের। আমি এখানকার মাটির সাথে জড়িয়ে আছি। এই কথাগুলো যত তাড়াতাড়ি বুঝে নি, তত ভালো। রিয়া তার কথায় কষ্ট অনুভব করল। সে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে অর্জুন, তখন তুমি এটা ভাবনি যে আমি কোন জগতের।
সেটা মনুষ্যত্ব ছিল। অর্জুন নিচু স্বরে বলল, এটা জীবন। সেই রাতে রিয়া তার বাবার সাথে দীর্ঘক্ষণ কথা বলল। সে প্রথমবার মন খুলে জানাল যে সে অর্জুনের মধ্যে কি দেখে, তার সততা, তার ভারসাম্য, তার সাহস। মেহরা সাহেব শুনতে থাকলেন। তিনি অনুভব করলেন যে এটি কোনো সাময়িক আকর্ষণ নয়। কয়েক সপ্তাহ পর মেহরা সাহেব একটি আলাদা প্রস্তাব রাখলেন। তিনি অর্জুনকে শহরে ডাকলেন। যদি তুমি চাও তবে আমাদের এগ্রিটেক কোম্পানিতে ট্রেনিং নিতে পারো, তিনি বললেন। তোমার মাটির সাথে নারীর টান আছে, আমরা সেটা বড় স্তরে ব্যবহার করতে পারি। এই অফার শুধু কোনো চাকরি ছিল না, এটি একটি সেতু ছিল। অর্জুন দ্বিধায় পড়ে গেল। এই সুযোগটি কি তার পরিশ্রমের মর্যাদা, নাকি তাকে নিজের গ্রাম থেকে দূরে করার চেষ্টা? সে রিয়াকে জিজ্ঞেস করল, যদি আমি শহরে আসি তবে কি আমি সেখানেই থেকে যাব? রিয়া হেসে বলল, যদি তুমি নিজেকে বদলাতে না চাও তবে কেউ তোমাকে বদলাতে পারবে না। সিদ্ধান্ত সহজ ছিল না। একদিকে পরিবার, মাঠ, পূর্বপুরুষের জমি, অন্যদিকে নতুন রাস্তা, নতুন পরিচয়। অর্জুন শেষে বলল, আমি শহরে আসব, কিন্তু শর্ত হল গ্রাম ছাড়ব না। যা শিখব তা এখানেও কাজে লাগাব। রিয়ার চোখে উজ্জ্বলতা ফুটে উঠল। তার মনে হল প্রথমবার দুই জগৎ সত্যিই একসাথে চলতে পারে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল, সমাজের, সম্পর্কের আর নিজের। অর্জুন শহরে যাওয়ার সিদ্ধান্ত তো নিল, কিন্তু সে কোনো স্বপ্নে ভেসে গেল না। সে পরিষ্কার বলেছিল, আমি শিখতে আসব, বদলাতে নয়। আর সত্যি, শহর পৌঁছনো মাত্রই সে পার্থক্য অনুভব করল। উঁচু ইমারত, এসি অফিস, মিটিং রুমে বসে চাষবাসের কথা বলা মানুষজন, সব কিছু আলাদা ছিল। মেহবা সাহেবের এগ্রিটেক কোম্পানিতে তার ট্রেনিং শুরু হল। সেখানে ড্রোন দিয়ে মাঠের তদারকি, মাটির ডিজিটাল পরীক্ষা, জলের স্মার্ট সেচ পদ্ধতির মতো প্রযুক্তি শেখানো হতো। অর্জুন মন দিয়ে সব শিখত, কিন্তু প্রতিটি জিনিসকে নিজের গ্রামের নজরে যাচাই করত। অনেক সময় মিটিংয়ে সে সরাসরি প্রশ্ন করে বসত, এই সিস্টেম ছোট কৃষকরা কিভাবে কিনবে, বা যদি নেটওয়ার্কই না থাকে তবে এই মেশিন কাজ কিভাবে করবে। শুরুতে কিছু মানুষ তার সহজ কথার ওপর হাসত, যেন সে খুব বোকা। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল যে তার প্রশ্নগুলো আসল। সে বই থেকে নয়, জমিন থেকে শিখে এসেছিল। রিয়া প্রায়ই তাকে অফিস ক্যাফেটেরিয়ায় দেখা করতে আসত। এখন দুজনের মাঝে আগের সেই দ্বিধা কম ছিল, কিন্তু দায়িত্ব বেশি ছিল। তারা বুঝে গিয়েছিল যে তাদের সম্পর্ক শুধু আবেগের উপর টিকে থাকতে পারে না, তার জন্যে শক্ত জমি চাই। একদিন কোম্পানির বোর্ড মিটিংয়ে অর্জুন একটি প্রেজেন্টেশন দিল। সে প্রস্তাব রাখল যে কোম্পানি ছোট কৃষকদের জন্য কম দামে প্রযুক্তি পৌঁছে দিক এবং লাভ বড় প্রজেক্ট থেকে করুক। কিছু ডিরেক্টর বাধা দিলেন, এটি সামাজিক কাজ, বিজনেস নয়। অর্জুন শান্তস্বরে বলল, সাহেব, যখন ছোট কৃষকরা মজবুত হবে তখনই বাজারও মজবুত হবে। এটি দান নয়, বিনিয়োগ। ঘরে নীরবতা নেমে এলো। মেহরা সাহেব প্রথমবার তাকে শুধু একজন উপকার করা ছেলে হিসেবে নয়, বরং একজন অংশীদারের, পার্টনারের মতো দেখলেন। ধীরে ধীরে পরিকল্পনা মঞ্জুর হয়ে গেল। কোম্পানি পাইলট প্রজেক্টের জন্য অর্জুনের গ্রামকে বেছে নিল। নতুন প্রযুক্তি এলো, কিন্তু এবার শর্তগুলো সহজ ছিল। কিস্তিতে টাকা মেটানো আর ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে। গ্রামে প্রথমবার কৃষকরা অনুভব করল যে প্রযুক্তি ভয় পাওয়ার মতো কিছু নয়, বরং সাহায্যকারী হতে পারে। অর্জুন শহর আর গ্রামের মাঝে যাতায়াত শুরু করল। সে স্যুটও পরত, কিন্তু মাঠে নামার সময় জুতো খুলে মাটি ছুঁতে ভুলত না। রিয়াও পরিবর্তন দেখল। সে এখন শুধু শিল্পপতির মেয়ে ছিল না, সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছিল। এক সন্ধ্যায় সেই রাস্তায়, যা এখন পাকা এবং মজবুত হয়ে গিয়েছিল, দুজনে একসাথে দাঁড়িয়েছিল। বৃষ্টির হালকা ঝাপটা পড়ছিল, কিন্তু কাদা ছিল না। রিয়া বলল, যদি সেদিন তুমি ভয় পেয়ে যেতে? অর্জুন হাসল, যদি সেদিন তোমার গাড়ি না পিছলাত? দুজনেই হেসে উঠল। মেহরা সাহেব কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনি এখন বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্ক কোনো জেদ বা আকর্ষণের নয়, সমতার। তিনি অর্জুনকে পরিষ্কার বললেন, যদি তোমরা দুজনে একসাথে চলতে চাও তবে আমার কোনো আপত্তি নেই। শুধু একটা কথা মনে রেখো, সম্পর্ক সম্মানের ওপর চলে। অর্জুন মাথা নিচু করে বলল, সম্মানই তো সবথেকে আগে শিখেছি সাহেব। কয়েক মাস পর গ্রামে একটি সাধারণ অনুষ্ঠান হলো। কোনো জমকালো সাজসজ্জা নেই, শুধু নিজেদের মানুষ, খোলা উঠোন আর ঢোলের আওয়াজ। শহর আর গ্রামের মানুষ একসাথে বসেছিল। এই বিয়ে শুধু দুই মানুষের নয়, দুই চিন্তাধারার ছিল।
অর্জুন যখন রিয়ার হাত ধরল তাতে সেই একই সত্য ছিল যা প্রথমবার কাঁচ ভাঙার সময় ছিল। পার্থক্য শুধু এটাই যে এখন দুজনে মিলে পথ বেছে নিয়েছিল। আর হয়তো গল্পের আসল মোড় এটাই ছিল। কেউ কল্পনা করেনি যে একটি দুর্ঘটনা শুধু প্রাণই নয়, দৃষ্টিভঙ্গিও বদলে দেবে। মাটি আর দৌলতের মাঝে যে ব্যবধান ছিল তা শেষ হয়নি, কিন্তু তার উপর একটি মজবুত সেতু অবশ্যই তৈরি হয়ে গিয়েছিল।